ডিয়ার স্টুডেন্টস, দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি। আজ ক্লাস 11-এর নিউ সিলেবাসে আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বলে যে গল্পটি আছে আর কে নারায়ণ রচিত, সেই গল্পটি আজকে আমি তোমাদের সামনে আজকে বলবো এবং সেটি বাংলায় প্রথমে আমি করব, তারপর আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা করব এবং পরে সেগুলির এমসিকিউ আমি লেখাবো। তাই কোশ্চেন আমাদের এই আলোচনাটা হবে কিন্তু তিনটে পার্টি। প্রথমে আজকে তোমাদের আমি তার বাংলায় সারমর্মটা এই গল্পটা বলবো এবং তারপর আমরা লাইন বাই লাইন পড়ব এবং তারপর আমরা তার অবশ্যই ওই যেসব এমসিকিউ হয় এই গল্প থেকে সেটা আমরা তোমাদের করিয়ে দেব। এখন প্রথমেই বলি যে আর কে নারায়ণ আমাদের যে সমস্ত ভারতীয় লেখক ইংরেজি সাহিত্যে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন আর কে নারায়ণ এবং তিনি বেশ কিছু ইংরেজি সাহিত্যকর্ম লিখে রেখে গিয়েছেন। তার একটি বিখ্যাত ছোট গল্প হলো অবশ্যই আজকে যেটি আমরা পড়তে চলেছি, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। 1947 সালে এই গল্পটি প্রকাশিত হয়। তার মালগুড়ি ডেজ এই যে কালেকশন আছে, ছোট গল্পের কালেকশন, তার মধ্যে এটি প্রকাশিত হয় 1947 সালে। আর কে নারায়ণ তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন, একই সঙ্গে তিনি জাতীয় পুরস্কার হিসেবে পদ্মবিভূষণও পেয়েছেন ভারত সরকারের কাছ থেকে এবং 1906 সালে 10ই অক্টোবর তিনি জন্মগ্রহণ করেছিলেন। 2001 সালে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন, 2001 সালের 13ই মে। তো এই নিয়ে আমরা তার এই ছোট গল্পটি আমরা বাংলায় একটু তোমাদের সারমর্মটা বলে নিই, যাতে বাংলায় সারমর্মটা জানা থাকলে এরপরে আমরা যখন লাইন বাই লাইন পরের ক্লাসে আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন দেব তখন সেটা তোমাদের বলতে সুবিধা হবে। তো এই গল্পটা পাঠ করে দেখা যায় যে একজন জ্যোতিষকে নিয়ে তার এই গল্পটি রচিত হয়েছে। একজন জ্যোতিষী হাত দেখেন এমন একজন ব্যক্তিকে নিয়ে কিন্তু গল্পটি শুরু হয়েছে এবং আমরা গল্পটি পাঠ করে দেখি যে টাউন হল পার্কের ওখানে তিনি একটি তেঁতুল গাছের তলায় ওই দুপুরবেলার পর এসে বসেন এবং এবং লোকেদের হাতটা দেখেন, বিনিময়ে যা পয়সা করি পান তা দিয়েই তার জীবিকা চলে। এটাই তার দৈনন্দিন জীবিকা অর্জনের উপায়। এবং যেখানে তিনি বসেন তার আশপাশে কিন্তু আরও অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের দোকানদানি সাজিয়ে বসেছে, যেমন একজন ম্যাজিশিয়ান বা একজন জাদুকর আছেন, যেমন আমরা দেখি একজন কাপড় সস্তা দরের কাপড় নিলাম করেন তিনিও আছেন, আবার ওষুধ বিক্রি করে একজন তিনিও সেখানে দোকান দিয়েছেন এবং আরও আমরা দেখি ওই চুরি করা জিনিসপত্র বিক্রি করে তেমনও দোকানও আছে, তার চারপাশে এরকম দোকান আছে। তবে ওই আমাদের অ্যাস্ট্রোলজার যেই জায়গায় তেঁতুল গাছের তলায় বসেন তার ঠিক পাশেই একজন বাদাম বিক্রি করে এবং অদ্ভুত ধরনের ব্যাপার, প্রত্যেক দিনই বাদাম নিয়ে বিক্রি করে কিন্তু বিভিন্ন নামে, বোম্বে আইসক্রিম, আবার কোন দিন বা ডেলি আমন্ড, এই ধরনের বিভিন্ন নাম দিয়ে দিয়ে তিনি জোরে জোরে চিৎকার করে করে বাদাম বিক্রি করেন। আর যেহেতু লোকেরা তার কাছে বাদাম খেতে আসে আর বাদাম খেতে এসেই আমাদের অ্যাস্ট্রোলজারের দিকে তাদের দৃষ্টি আকর্ষণ হয় এবং তারা হাতটা দেখায়। অ্যাস্ট্রোলজার নিজেকে কিন্তু নিজে, টু স্পিক ইট ফ্র্যাঙ্কলি, তিনি কিন্তু প্রকৃত অ্যাস্ট্রোলজার নন। তিনি প্রকৃত অ্যাস্ট্রোলজার নন, মানে প্রকৃত জ্যোতিষ নন, জ্যোতিষের কিছুই জানেন না, অথচ জ্যোতিষগিরি করে তিনি ওই জীবিকা অর্জন করে থাকেন। কীরকম না, তিনি
ওই সমস্ত তার ভরম কিন্তু 16 আনা। তিনি মাথায় একটা গেরুয়া পাগড়ি বাঁধেন, কপালে ছাই মাখেন, তার উপরে আবার সিঁদুরের টিপ পরেন, তারপরে আবার দাড়ি এবং গোঁপ দুই আছে, খুব ঘন দাড়ি গোঁপ আছে, একেবারে দেখতে কতটা ওই অ্যাস্ট্রোলজারের বা জ্যোতিষের মতো, কিন্তু জ্যোতিষশাস্ত্রের কোনো কিছুই কিন্তু অ্যাকচুয়ালি তিনি জানেন না। এইভাবেই তার কিন্তু চলছে। এবং সব সময় তিনি যখন থেকে ওই তেঁতুল গাছের তলায় বসে হাত গণকারের এই কারবার শুরু করেন প্রত্যেক দিন, সেদিনই তার ব্যাগ থেকে তিনি কতগুলি উপকরণ বার করেন যেগুলি তার এই হাত দেখায় কাজে লাগে। কী কী সেগুলি? না, 1 ডজন কড়ি, আগেকার দিনে যে ওই কড়ি ছিল সেই কড়ি 1 ডজন দেখেছেন, একটা চৌকো কাগজ বর্গাক্ষেত্রকার একখানা কাপড়, যাতে নানা রকম অস্পষ্ট বিভিন্ন ধরনের ছাপ আছে, যেগুলো কিন্তু রহস্যময় ছাপ, অস্পষ্ট এবং রহস্যময়, এ বাইরের কেউ বোঝে না, একমাত্র তিনি হয়তো বোঝেন। আর সঙ্গে থাকে একখানা ওই টু স্পিক ইট ফ্র্যাঙ্কলি ওই পুঁথি টাইপের, পুঁথি গোছের থাকে, একটা নোটবুক থাকে, একটা নোটবুক, একটা পুঁথি এবং 12টা কড়ি, একটা বর্গক্ষেত্রাকার কাপড় যাতে নানা ধরনের অস্পষ্ট ছাপ আছে। এই নিয়েই তিনি কিন্তু হাত গণনা করতে বসেন প্রত্যেক দিনের, তার কিন্তু এটা পেশা আর কি। তো সেদিনও তিনি প্রত্যেক দিনের মতোই যথারীতি ওই স্থানে হাত গণনা করতে বসেছেন, মানে ওই জ্যোতিষশাস্ত্র কাজকর্ম করতে শুরু করেছেন। কিন্তু সেদিনটা এমনই যে তিনি কোনো ক্লায়েন্ট বা কোনো কাস্টমার কিন্তু তার কাছে সেদিন আসেননি। তো তার চোখ সবসময় খুঁজে চলেছে, মানে ব্রাইট আইজ, মানে তীক্ষ্ণ চোখ দিয়ে তিনি তার কাস্টমার বা খদ্দের খোঁজার চেষ্টা করছেন। কথাটা বোঝার চেষ্টা করুন। তিনি এমনি সাধারণ জ্যোতিষী না হলেও মানুষের মনটা কিন্তু বুঝতে পারেন, খুব ভালোভাবে বুঝতে পারেন। তিনি এই জন্য প্রথমেই যদি কেউ তার কাছে হাত দেখাতে আসে, প্রথমে 10 মিনিট তার কাছে শুধু তার কথা শোনেন, তাকে আগে বলতে দেন। সেই সব বলে যা শুনলেন তার থেকেই ভেতরে ভেতরে তিনি তার তথ্য সংগ্রহ করেন এবং যে বলল তার মানসিকতাটাকে বোঝার চেষ্টা করেন এবং তার মনটাকে নিজের পক্ষে আনার জন্যে এমন কিছু প্রশ্ন করেন যেগুলো খুব কমন। যেমন তিনি বলেন যে আপনি খুব মেহনত করেন বা খুব খাটেন কিন্তু ফল পান না। এ তো যে কোনো লোকের ক্ষেত্রেই প্রযোজ্য যে আপনি খুব খাটেন কিন্তু ফল পান না। আবার বলেন কখনো কখনো যে আপনাকে বাইরের থেকে দেখতে শক্ত কিন্তু ভেতরটা আপনার নরম। এই ধরনের কথা বলে ওই ক্লায়েন্টদের বা খদ্দেরদের তিনি বেশ মন জয় করে ফেলেন। এইভাবে তিনি তার কিন্তু ওই কারবার চালিয়ে যাচ্ছেন। কিন্তু সেদিন আর কোনো ক্লায়েন্ট আসেনি। আস্তে আস্তে সব ওই অন্যান্য যারা দোকানদার সব দোকান বন্ধ করতে শুরু করে দিয়েছে। আর একটা কথা, তিনি যে জায়গায় বসেন সেখানে কিন্তু কোনো আলো নেই, একটু অন্ধকারাচ্ছন্ন জায়গা। বাকি দোকান সব দোকানেরই নিজস্ব আলো আছে, ওখানে মিউনিসিপ্যালিটির কোনো আলো নেই। আর স্বাভাবিকভাবেই তার জায়গাটা একটু বেশি অন্ধকার, ওই জ্যোতিষীর জায়গাটা। এতে অবশ্য তার ভালোই হয়েছে, কারণ আলো থাকলে হয়তো লোকেরা তার ওই বরংবাজি ধরে ফেলতে পারত। সুতরাং এটা তার পক্ষে শুভই হয়েছে। তো যাক, এরকম করে সেদিন প্রায় সব দোকানদারি যেতে চলেছে, চতুর্দিক অন্ধকার হয়ে যেতে চলেছে। কেবলমাত্র ওই বাদামওয়ালাটা তখন আছে, তো তারও সময় হয়েছে, সে এবার আলো ফালো নিভিয়ে দিয়ে চলে যাচ্ছে, ফলে চতুর্দিক তখন অন্ধকার। তো সেই সময় ওই আমাদের জ্যোতিষ শাস্ত্রবিদ দেখলেন যে একজন ব্যক্তি তার কাছে ঘোরাফেরা করছে। তখন তিনি ওই ব্যক্তিকে পাকড়াও করার মানে চেষ্টা করলেন, অ্যাট্রাক্ট করার, যে ওনাকে কাস্টমার বানানোর চেষ্টা করলেন। বললেন, এই আপনি আমার সঙ্গে কথা বলুন, আপনার সমস্যার সমাধান হবে।
লোকটা কিন্তু খুব একটা সুবিধের লোক নয়। অন্যান্য লোককে যত সহজে তিনি করতে পারেন ততটা সহজ নয় কিন্তু। তো যাই হোক, সে বললো তুমি নিজেকে বোধহয় খুব বড় জ্যোতিষবিদ ভাবো। তো এইভাবে একটা চ্যালেঞ্জিং ব্যাপার এসে গেল ওই লোকটার সঙ্গে আর আমাদের এই জ্যোতিষ শাস্ত্রবিদের মধ্যে। বললো হ্যাঁ, বলছে আমি যা জানতে চাই তুমি আমায় বলতে পারবে? তখন জ্যোতিষশাস্ত্রবিদ বলছে হ্যাঁ, আমি প্রত্যেকটা এর জন্য আমি 3 পাই না 3 পাই করে নিই। তুমি আমাকে যদি তেমন পয়সা দাও আমি নিঃসন্দেহে তোমার সব খবরাখবর বলবো। তুমি যা জানতে চাও তা আমি নিঃসন্দেহে বলবো। বলেই লোকটা রেগে একানা তার কাছে ছুঁড়ে দিল। বললো দেখো, তোমাকে আমি এই পয়সাটা দিলাম, যদি তোমার উত্তর ঠিক হয় তাহলে তো কোনো কথা নেই, নাহলে যা দিয়েছি ও কিন্তু সুদ সহ তোমার কাছ থেকে আমি আদায় করে নেব। এরকম করে কথাবার্তা বলে তারপরে এবার শেষমেশ ওই লোক কিছু প্রশ্ন করতে লাগলো এবং জ্যোতিষশাস্ত্র তার উত্তর দেওয়ার জন্য তৈরি হল। ইন দ্য মিন টাইম ওই লোকটা যখনই ওই একটা সিগারেট জ্বালালো খাওয়ার জন্যে, তো সিগারেট জ্বালাতে আলোতে জ্যোতিষবিদ ওই লোকটার মুখটা দেখতে পেলেন। মুখটা দেখতে পাওয়ার পরে সঙ্গে সঙ্গে বললেন না না, আমি আপনার হাত দেখবো না, নিন পয়সাটা, আপনি নিন পয়সাটা নিন, যা দিয়েছেন আমি, আমার সময় হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, কালকে আসবেন, কালকে কথা বলবো, আজ আর আপনার হাত দেখবো না। আর ওই লোকও নাছোড়বান্ধা, হ্যাঁ তুমি আমার সঙ্গে এত করে এখন আবার বলছো তুমি আমার হাত দেখবে না, দেখতেই হবে, নাহলে তোমার সব কেড়ে করে নিয়ে নেবো। তো বললো ঠিক আছে, তাহলে তোমাকে বলো তুমি যা এই প্রশ্নের উত্তর আমাকে 5 টাকা দেবে। তখন ভাও বাড়াচ্ছে জ্যোতিষবিদ, বললো না 5 টাকা, তখনকার দিনের 5 টাকা অনেক বেশি, 5 টাকা তোমাকে আমি দেবো না। তখন হঠাৎ করে একবারে জ্যোতিষবিদ নেমে, তাহলে আমাকে 8 আনা দেবে? ও তাতে রাজি হলো, 8 আনাই দিলাম। কিন্তু ওই বললো যদি তুমি আমার প্রশ্নে ঠিক উত্তর দিতে না পারে ডবল তোমার কাছ থেকে আমি কেড়ে দেবো। লোকটা শাসাচ্ছে আমাদের ওই জ্যোতিষবিদকে। তখন জ্যোতিষ তখন ওই লোকটাকে বলছে দেখো আমি বলছি, তুমি কথাগুলো আমার মন দিয়ে শোনো। তোমাকে একেবারে একজন মেরে প্রায় ফেলে রেখে এসেছিল। ঘটনাটা কিন্তু ওর জীবনে ঘটেছে ওই লোকটা। হ্যাঁ তাই তো, ঠিকই তো। 2 নম্বর বললো যে তোমাকে একজন ছুরি তোমার বুকে মেরেছিল। লোকটা বলছে হ্যাঁ তাই তো, আমার তো বুকে এখানে ছুরির দাগ আছে, খুলে তাকে দেখালো ছুরির দাগ। 3 নম্বর বলছে যে শুধু তোমাকে ছুরি মারেনি, তোমাকে ওই কুয়োতে সামনে, ক্ষেতের সামনে কুয়োয় ফেলে দিয়ে এসেছিল তোমাকে মেরে ফেলার জন্য। হ্যাঁ তাই তো ঘটেছে আমার জীবনে, আমি তো মরেই যেতাম না যদি না পাশ দিয়ে একটা লোক তখন যেত। তারপর আগে বলো, তারপর বলো আর কি হয়েছে আমার জীবনে, অতীত সম্পর্কে যে তুমি বলছো আমায় বলো, আরো শব্দ মিলে যাচ্ছে। তখন বললো যে এখন তুমি আমায় বলো, আমি সেই যে লোক আমায় এসব করেছে তাকে কি আমি খুঁজে পাবো? আমি তাকে পাই, আমি তাকে মেরে ফেলবো, গলা কুটে ফেলবো তার। তখন ওই আমাদের জ্যোতিষবিদ বলছে না, তুমি আর তাকে কোনোদিনই পাবে না। বলো কেন পাবো না? বললো পাবে কি করে, 1 মাস 4 আগে সেই জগৎ ছেড়েই চলে গেছে, তোমাকে যে ওই রকম করেছিল সেই জগৎ ছেড়ে চলে গেছে। তখন এই লোকটা একটু হতাশ হল, প্রতিশোধ নিতে পারলাম না, তাকে খোঁজার জন্যই তো আমি এখানে এসেছি। তো বললো তখন আচ্ছা তাহলে এমন যদি হতো, মৃত্যুটা যদি তার কদর্য হতো তাহলেও জানতাম। তখন জ্যোতিষী তাকে বললো দেখো তার মৃত্যুটা সত্যিই খুব ভয়ঙ্কর হয়েছে, ট্রাকে চাপা পড়ে 1 মাস 4 আগে সে মারা গেছে, খুব ভয়ঙ্কর ধরনের। তোমাকে যে ওই অবস্থায় ছেড়ে এসেছিল সেই লোকটা ট্রাকে চাপা পড়ে খুব কদর্যভাবে মারা গেছে। তো তখন জ্যোতিষী বললো আমি তোমার নামও জানি, তোমার নাম তো গুরু নায়ক।
সঙ্গে সঙ্গে বললো, তাই তো, এ তো তাহলে সবই দেখছি বলে দিচ্ছে। তখন যে লোক এতক্ষণ ওর জ্যোতিষবিদ্যা নিয়ে নানা রকম তার প্রশ্ন তুলছিল, চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, সে ওর একদম অন্ধভক্ত হয়ে গেল। এবং শুধু তাই নয়, ওই যা 1 টাকা চেয়েছিল 8 আনার ডবল, সে 1 টাকাই তাকে দিয়ে দিল। দিয়ে সেখান থেকে সে এবার যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখন জ্যোতিষ বলল, দেখো আমি তোমাকে একটা ভালো কথা বলি, তুমি আর এদিকে এসো না, তুমি বাড়ি চলে যাও, ট্রেনে চড়ে আজই তোমার ওই উত্তরের দিকে যে বাড়ি সেখানে যাও, দক্ষিণ দিকে তুমি আর আসবে না, এদিকে এলেই কিন্তু বিপদ আছে, তোমার আবার বিপদ ঘটতে পারে, তুমি তোমার বাড়ি চলে যাও, সেখানে গিয়ে যা করার তুমি উত্তর দিকে যাও, দক্ষিণ মুখে এসো না, তাহলে তুমি 100 বছরেরও বেশি বাঁচবে। বলে ওই লোককে ওখান থেকে সরিয়ে ও বাড়ি এসে হাজির হলো। বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেছে, বউ বাড়িতে অস্থির কাণ্ড, ঘর বার করছে, এখনো কেন কর্তা ফিরছে না। তারপরে ফের বাড়ি ফিরলো, বাড়িতে খাওয়া দাওয়া করে এসে টাকা ওই শিখেগুলো দিয়েছে, শিখি দিয়ে বলছে, গুনে দেখো তো, একজন লোকই আজকে আমি এইটা দিয়েছে, কত আছে দেখো তো। গুনে বউ বলছে 12 আনা, 12.5 আনা। হ্যাঁ, 1 টাকা দেওয়ার কথা, তাও আবার 12.5 আনা দিয়েছে বলে জ্যোতিষবিদ্যাকে একটু গালিগালাজ করতে লাগলো। তো যাই হোক, তখন বউ বলছে, তুমি এরকম করছো কেন, কি ব্যাপার? তখন বললো, দেখো আজ আমার ঘাট থেকে একটা বড় বোঝা নেমে গেল। তখন বউ বলছে, কেন, কি হয়েছে? বলছে, জানো, তুমি তো আমার অতীত জীবন সম্পর্কে সব খুব একটা জানো না। অ্যাকচুয়ালি আমার এখানে বাড়ি নয়, জ্যোতিষ তার বউকে বলছে, আমার এখানে বাড়ি নয়, এখান থেকে দূরে আমার গ্রামে বাড়ি ছিল। তো আমি ওই গ্রামেতে একজনকে ওই তখন ওই জুয়া টোয়া খেলা এইসব কাণ্ড কারখানা করে একজনকে প্রায় মেরে ফেলেছি। আমি ভেবেছিলাম তাকে মারারি করে ফেলেছি। তো যাকে আমি ওই অবস্থায় ছেড়ে এসেছিলাম, আজকে সে আমার কাছে হাত দেখাতে এসেছে। অর্থাৎ সে মারা যায়নি, সে বেঁচে আছে, এটুকু বুঝতে পারলাম। তো তখন বল, বাবা তুমি খুন করতে গিয়েছিলে? বলে, না না, ও তো মারা তো যায়নি, ওকে মারতে চেয়েছিলাম কিন্তু ও তো মারা যায়নি। আর যেহেতু ওই কাণ্ড কারখানা করে গ্রাম ছেড়ে চলে এসেছি, গ্রামে ফিরে যাওয়ার তো আর কোনো পথ ছিল না, তাই এখানে জ্যোতিষগিরি করে তোমাকে বিয়েটা করে এখানে সংসার ধর্ম করছি। বলে অনেক রাত ফাত হয়ে গেছে, এবার শুয়ে পড়লো। এই হচ্ছে আমাদের গল্প। তো দেখো, এই যে আমরা গল্পটা পড়লাম, এই গল্পে মূলত 3টে চরিত্র তোমাদের পড়তে হবে। 1 নম্বর হচ্ছে আমাদের ওই জ্যোতিষের চরিত্র, 2 নম্বর হচ্ছে গুরুনায়কের চরিত্র, আর 3 নম্বর হচ্ছে একেবারে শেষে একটুখানি চরিত্র, সেটা হচ্ছে তার স্ত্রী। অ্যাকচুয়ালি মূলত গল্পটা জ্যোতিষকে কেন্দ্র করে, জ্যোতিষবিদকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। আর ওই মাঝে গুরুনায়ক আর তারপরে ওই তার বউ, এই 3টি চরিত্রকে নিয়েই মূলত গড়ে উঠেছে এই গল্পটি। এবং আশা করি তোমরা বুঝতে পেরেছ, আমরা আজকে শুধুমাত্র গল্পটার বাংলায় সারাংশ পড়লাম। সামনের দিন আমরা কিন্তু লাইন বাই লাইন পড়ব, এবং তারপরের দিন আমরা কিন্তু পুরো তন্ন করে যতই এখান থেকে তোমার ওই এমসিকিউ হয়, সেই এমসিকিউগুলো আমি করিয়ে দেব। আমি তোমাদের বলতে পারি, এই গ্যারান্টি দিতে পারি যে এখানে যতগুলি এমসিকিউ দেবো তার মধ্যে থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। সো দ্যাটস অল ফর দিস ডে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে পারো, প্লিজ তোমরা এই ক্লাসের কথা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও এই ক্লাস অনুসরণ করে। এবং শুধু তাই নয়, তোমরা যারা আমার এই ক্লাস বা এই চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, যাতে আমি আরও এগিয়ে আসতে পারি এবং তোমাদের আরও ভালো করে সাহায্য করতে পারি। So that's all for this day. So good night to all of you.